আমি জাস্ট জেপিজি ইমেজ দিচ্ছি। সো জেপিজি ইমেজ সাপোর্ট না করে একটা কোনো কথা না। সো আমি একটু ডিফারেন্ট ভাবে সেভ করি। পিএফ করতেছে মায়া আজকে। আচ্ছা প্রবলেম এখন হবে, আমরা দেখতে পাচ্ছি না বিকজ অবজেক্টটা যেহেতু তোমরা যেভাবে ইউভি করা প্রবাবলি রিফ্লেকশনটা নিচে চলে আসছে। হ্যাঁ ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে একটু আগে আসলে নিচের জন্য বোঝাচ্ছিল না, আমরা যদি অবজেক্টটা খেয়াল করি এখন কি হলো, যে দেখেন অবজেক্টের রেন্ডারটা খেয়াল করেন, সেটা হচ্ছে প্রথম এই অংশতে কোনো রিফ্লেকশন নেই, দেখেন একদম ফ্ল্যাট, এই যে একটা দাগ দেখা যাচ্ছে এই পাশে কোনো রিফ্লেকশন নেই। দেন দেখা যাচ্ছে অল্প রিফ্লেকশন শুরু হচ্ছে, একটু একটু রিফ্লেকশন আছে এই জায়গায়, এখানে আবার ফুল 100% রিফ্লেকশন। ঘটনাটা কি হলো, কালো আমরা যেখানে পেন করেছিলাম ইমেজে, ইমেজ কালো পার্টটাতে এখানে কোনো রিফ্লেকশন হচ্ছে না। সো গ্রে 50% যেটা ইয়ে আছে গ্রে, সেখানে 50% স্পেক হচ্ছে, যেখানে সাদা সেখানে 100% চকচকে। সো আমরা যদি এরকম একটা সাদা কালো ইমেজ ক্রিয়েট করি, যেখানে আমার ব্ল্যাক ভ্যালু হচ্ছে রিফ্লেকশন নাই, আর হোয়াইট ভ্যালু হচ্ছে রিফ্লেকশন আছে, আমরা যদি আমাদের ইমেজটা, যদি এই ইমেজটাকে সাদা কালোতে কনভার্ট করে নিয়ে যাই, আমি যদি এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট বানাই, লেয়ার এখানে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট নামে একটা ইয়ে আছে, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট নামে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট যদি করি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। তার মানে এখন ইমেজটার কালো অংশতে কোনো রিফ্লেকশন হবে না, সাদাগুলায় যত সাদা হইতে থাকবে তত রিফ্লেকশন বাড়তে থাকবে, এগুলো আর একটু কম হবে, সাদাগুলায় বেশি হবে। আমি যদি এখন চাই এই অন্ধকার এই মাঝখানের এই ইয়েগুলোতে কোনো রিফ্লেকশন হবে না, আমি যেটা করতে পারি, আমি যদি লেভেলসে যাই ফটোশপে, আমি যদি আমাদের ভ্যালুটাকে লেভেলের ভ্যালুটাকে হোয়াইট আর ব্ল্যাক ভ্যালুটাকে টাইট করি, তাহলে এটা হয়ে যাবে, আমি ব্ল্যাকটাকে আরো ব্ল্যাক বানাইতে চাই, ব্ল্যাক ভ্যালুকে আমি আরো ব্ল্যাক ভ্যালু করে দিলাম, সো দ্যাট আরো ডিপ ব্ল্যাক হয়ে গেল এগুলো, আর হোয়াইট ভ্যালুকে আমি আরো হোয়াইট করে দিই। আমি হোয়াইটটাকে একটু ক্লিক করলাম, এখন যেটা হলো এই মাঝখানের ক্রেটর গুলোতে একদম ডিপ কালো রং হয়ে গেল, আর এগুলোতে কালার আছে। তার মানে এই ফাইলটা যদি এখন আমি সেভ করি, সেভ অ্যাজ জেপিজি ফোল্ডার ক্রিয়েট করি, নাম দিলাম স্পেক, বড় দরকার নেই, স্মলার ফাইল। এখন আমি যদি মায়াতে যাই, ফাইলটা সেভ করে নিই, এখন আমি যদি এখানে এই ইমেজটার বদলে সাদা কালো ইমেজটা ব্রেক কানেকশন করে দিয়ে সাদা কালো ইমেজটার বদলে এই নতুন ইমেজটা অ্যাড করি, স্পেক জেপিজি অ্যাড করলাম। এখন একটা রেন্ডার করে দেখি কি হয়। হোপফুলি এখন যেটা হওয়া উচিত, এই কালো জায়গাগুলোতে কোনো রিফ্লেকশন থাকবে না, বাট এই সাদা এই ব্লকগুলোতে রিফ্লেকশন থাকবে, দেখি হয় নাকি। সো যদি একটু খেয়াল করি, জুম করে যদি খেয়াল করি, একটু পরে আরো বেটার বোঝা যাবে, যখন আমরা মাপ ম্যাপ করবো তখন আরো বেটার বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের, আমরা ইউভি মনে আছে তিনবার রিপিট করেছিলাম ডিফিউজে, এখানে আমরা তিনবার করে রিপিট করছিলাম যখন আমরা এটা অ্যাড করি,
বাট এইটাতে অ্যাড করা হয়নি। আমরা এটাতেও রিপিট তিনবার দিয়ে দিই। সো রিপিট দিলাম হচ্ছে একটা আমরা হাইপারশেল ওপেন করি, বুঝতে ইজি হবে। আমি যদি আমার ম্যাটেরিয়ালটাকে গ্রাফ করি, সো আমার যেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার কালারটা, একটা হচ্ছে আমার স্পেকটা। সো এটাতে আমার রিপিট আছে 3x3, এটা কোনো রিপিট নাই। সো এটা তো 3x3 রিপিট দিই, সো একই রকম হয় দুইটা টেক্সচার। এটা একটা শর্টকাট আছে, আপনি প্রত্যেকটা আলাদা আলাদা কন্ট্রোল না করে একটা থেকে কন্ট্রোল করতে পারেন। আমি যদি এটা ডিলিট করে দিই জায়গায়, এবং আমি যদি মিডল মাউস বাটন ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দিই এবং কানেকশন টাইপ ডিফল্ট দিয়ে দিই, তাহলে এটা একটা টেক্সচার থেকে দুইটাকে কন্ট্রোল করবে। আমি জাস্ট বলে দেবো এক জায়গাতে রিপিট করতে হবে, সেইখানে ওইটাকে ততবার রিপিট করবে, এটাকে ততবার রিপিট করবে। এখানে আমি 3x3 দিয়ে দিলে এখানেও যা রিপিট হবে এখানেও তা রিপিট হবে। বারবার প্রত্যেকটা আলাদা করার জন্য করার দরকার নেই। এখন একটু রেন্ডার দিই। আচ্ছা, এখন যেটা হচ্ছে খেয়াল করেন, লাইভ বোঝা যাচ্ছে এই জায়গা থেকে, যেই কালো আসছে রিফ্লেকশন বন্ধ হয়ে গেছে, কালো দাগ আসার সাথে সাথে রিফ্লেকশন অফ হয়ে গেছে, কারণ এই জায়গায় টোটাল ব্ল্যাক ভ্যালু, রেগুলার হোয়াইট ভ্যালু থাকার কারণে এই জায়গাটা আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। একইভাবে এখানেও খেয়াল করেন, রিফ্লেকশনটাই যে ভেঙে গেছে, কালো পাওয়ার সাথে সাথে রিফ্লেকশন অফ হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা রিফ্লেকশন চ্যানেল অ্যাড করলাম। নেক্সট চ্যানেল যেটা অ্যাড করবো বাম্প চ্যানেল, যেটাতে কালো ভ্যালুগুলো ভিতরে ঢুকে যাবে। এখানে যে কালো টেক্সচার আছে, এই কালো জায়গা যেগুলো আছে সেগুলো ভিতরের দিকে ঢুকে যাবে, আর এই বাইরের ইট গুলা উপরের দিকে উঠে আসবে। এই জিনিসটা করতে পারলে আমাদের সবকিছু ডান। সো আমি রিফ্লেক্টিভিটি কমাই দিই একটু, 6 রাখি। এখন আসি আমি যদি নিচে নামি, রিফ্র্যাকশন হচ্ছে গ্লাস অবজেক্টের ক্ষেত্রে, তো এটা কোনো দরকার নেই। আমি যদি বাম্পে নামি, নিচে আছে বাম্প, সেখানে দুই ধরনের বাম্প আছে, স্ট্যান্ডার্ড বাম্প আর ওভারঅল বাম্প। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড বাম্প ইউজ করা যায়, ওভারঅল করা যায়। সো প্রবলেম স্ট্যান্ডার্ড বাম্প ইউজ করি। আমি এখানে ক্লিক করলাম। সো স্ট্যান্ডার্ড বাম্পটা আমি আগেই বলেছিলাম বাম্প ম্যাপের ক্ষেত্রে, আমরা যে একটু আগে হাইপারশেড দেখলাম, বাম্প ম্যাপের ক্ষেত্রে কি হয়, বাম্প ম্যাপ একটা 3D ম্যাপ। সো এটা সরাসরি ইমেজ থেকে প্লাগ ইন করা দেওয়া যায় না, মাঝখানে একটা জিনিস লাগবে। এখন আমরা যেটা করি, বাম্প ম্যাপের ক্ষেত্রে এটা মায়া অটোমেটিকই করে দেওয়ার কথা আছে। আমরা যদি একটা ফাইল এড করি বাম্পে, সো দেখেন সে মাঝখানে এখন এটা বসাই দিচ্ছে অটোমেটিক, এই যে 2D, এই যে বাম্প 2D 1 এটা বসাই দিচ্ছে সে। তো সেম আগের মতনই সবকিছু, এটা জাস্ট বসে দিচ্ছে। একইভাবে আমি এটা ডিলিট করে দিই, এইটা মিডল বাটন দিয়ে এটা করে ডিফল্টে দিয়ে দিতে হলে এটাও রিপিট অটোমেটিক হবে। এখন আমি যেটা করবো, এখানে ইমেজটা দিয়ে দিই, বাম্পের ইমেজটা আছে। এখন বাম্পের ইমেজ বানায় নিয়ে আসি। বাম্পের ইমেজ কিভাবে বানাবো, একইভাবে ফটোশপে সেম জিনিস, বাম্পের ক্ষেত্রে যেটা হবে স্পেকের উল্টা, বাম্পটা মনে রাখবেন স্পেকের উল্টা। সো যেইটা আপনি ভিতরের দিকে পুশ করতে চান সেইটাকে আপনি করলেন হচ্ছে, আমরা কি করলাম, সরি উল্টা না, ঠিক যেটা আমরা ভিতরের দিকে পুশ করতে চাই সেটাকে করবো আমরা ব্ল্যাক, আর যেটাকে আমরা উপরে নিয়ে আসতে চাই সেটাকে আমরা করবো হোয়াইট। সো আমি যেটা করতে পারি, আমার যেহেতু এটা ইয়ে আছে, সো আমি একই ইমেজ বাম্পের ক্ষেত্রে প্রবাবলি ইউজ করতে পারি। আমি একটু দেখে আসি কি হয়, যেহেতু আমার কালো করাই আছে, তো কালো গুলো অটোমেটিক ভিতরে চলে যাওয়ার কথা। আমি যদি একই ইমেজ ইউজ করি, যদি একটা কুইক রেন্ডার দিই, ঠিক আছে। এখন যেটা হচ্ছে, সে কালো যেখানে কালোর পেন পাচ্ছিল সেগুলোকে সে ভিতরের দিকে পুশ করে দিতেছে। যখনই সে সাদা পাচ্ছে, মানে হোয়াইট ভ্যালু পাচ্ছে, উপরে উঠাই দিচ্ছে, এবং যেটা একটা ফেক ইলুশন ক্রিয়েট করতেছে অবজেক্টটার ডিটেল। এবং এখন অবজেক্টটা আমার কাছে অবজেক্টটা আমাদের অনেক ডিটেল হয়ে গেছে, এবং রেন্ডারটাও বেড়ে গেছে। ডেফিনেটলি যেটা হইলো, দূর থেকে দেখে আর একটু বেটার বোঝা যাবে। জাস্ট শুধুমাত্র একটা বাম্প ম্যাপ অ্যাড করা এমন অবজেক্টে হিউজ ভ্যারিয়েশন নিয়ে আসলে মডেল দেখে মনে হবে যে মডেল করা, যে এত সুন্দর ডিটেল মডেল করে, কিন্তু মডেল তো নর্মাল স্ফিয়ার। জাস্ট বাম্প ম্যাপ ইউজ করে এই ধরনের হাই ডিজিটাল টেক্সচার পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমার কালো ভ্যালুকে বলে দিচ্ছে যে যেখানেই সেই ইমেজটা দেখি, আমরা একটু ইমেজটা খেয়াল করি, তো ইমেজের যেখানে সে দেখতেছে কালো ভ্যালু, মায়া বলে দিচ্ছে যে তুমি ভিতরের দিকে চলে যাও। আর যখন দেখছে হোয়াইট ভ্যালু, সে বলছে উপরের দিকে আসো। তার মানে গ্রে ভ্যালু বললাম আর একটু মিডিয়াম মাঝখানে থাকবে, 50% গ্রে ভ্যালুটা থাকবে মাঝখানে অবজেক্টে।
কালো হলে ভিতরে ঢুকবে, সাদা হলে বের হয়ে আসবে। বুঝে গেছে কনসেপ্টটা মাপের? আর স্পেকের ক্ষেত্রে কি হবে, সাদা হইলে চকচকা, কালো হইলে চকচকা না। ঠিক আছে, সো আমরা এই মাপটা কতটুকু হবে এটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমি যদি আমার ফ্লেক্স 3D নোডে যাই, ফ্লেক্স 3D নোডে ক্লিক করি, এই মাপের ডেপথটা কত হবে, মাপের এই ভিতরে ঢুকানো কত হবে এটা কন্ট্রোল করে দিতে পারি। এটা যদি আমি কমাই দিই, 0.18 করে দিই, 0.2 করে দিই, আমরা এই ইমেজটা সেভ করি, রেন্ডার করি। এখন দেখেন, খেয়াল করেন, অবজেক্ট আগের মতো বেশি আর অত ভিতরে ঢুকে যায়নি, আগে যেরকম একদম বেশি ভিতরে ঢুকেছিল, এখন একটু মিডিয়াম আছে। একইভাবে আমরা যদি ভ্যালু আরো যদি বাড়াই, 5 করে দিই যদি ভ্যালু, পুরো ড্রামাটিক চেঞ্জ হয়ে যাবে। মানে কালো গুলো এখন একদম ভিতরে ঢুকে যাবে, সাদা গুলো পুরো বাইরে চলে আসবে। সো ডেফিনেটলি অনেক বেশি ভিতরে চলে গেছে, কালো গুলো একদম গর্ত গর্ত হয়ে গেছে। সো ভ্যালু এটা 5, বাম ভ্যালু 5, বাম ভ্যালু 0.2, বাম ভ্যালু 1। ঠিক আছে, সো এবং দেখেন লাইক রিফ্লেকশন অটোমেটিক বাম ভ্যালু থেকে সে ভেঙে দিচ্ছে রিফ্লেকশন, মানে রিয়েলিস্টিক রেন্ডার। সো আমরা এটাই করি। অনেকে মনে করে যে এই ধরনের রেন্ডার জন্য এই ধরনের মডেল করতে হবে, কোনো দরকার নেই, আপনি ফেক করতে পারবেন না। এটা কিন্তু পুরো ফেক, এখানে কোনো, সে কিন্তু জিওমেট্রিতে কোনো চেঞ্জ করতেছে না, জাস্ট টেক্সচারিং এর ফেক, ফেক টেক্সচারিং। সো খুব ইজিলি এটা করা যায়, জাস্ট ফটোশপে যে একটা ফিল্টার ইউজ করলে, বা চাইলে অনলাইনটা ইউজ করতে পারেন, যেহেতু আপনার অপশন আছে অনলাইনে একই জিনিস করতেছেন, সেম সেম মাপের ম্যাপের ক্ষেত্রে করে দিচ্ছে। আরেকটা ম্যাপ হচ্ছে নর্মাল ম্যাপ। নর্মালটা মাপের থেকে একটু সফিস্টিকেট। সো নর্মাল ম্যাপ সাধারণত সফটওয়্যার ছাড়া করা যায় না, এটার জন্য আলাদা সফটওয়্যার আছে নর্মাল ম্যাপ করার জন্য, বাট এখানে এই অনলাইনটা নর্মাল ম্যাপ করে দেয় একই জিনিস। সো নর্মাল ম্যাপ মাপ ম্যাপ সেম জিনিস, বাট নর্মাল ম্যাপে ভ্যালুটা আরো ডিটেল আসে। আমি এখানে প্রিভিউ দেখতে পাবো আমার অবজেক্টের, আপনি চাইলে এখানে স্ট্রেংথ বাড়াইতে কমাইতে পারেন, যে মাপের স্ট্রেংথ কতটুকু হবে এখানে আমি কন্ট্রোল করে দিতে পারি। কতটুকু শার্পনেস হবে, কেন আপনি লাইভ দেখে নিলেন অবজেক্টটা, তারপর আপনি নিয়ে জায়গা মতন ম্যাপ গুলো বসাই দেন, আপনার অবজেক্টটা মায়াতে এরকম হয়ে যাবে। ওকে, সো খুবই খুবই হ্যান্ডি একটা টুলস। সাইটের নাম হচ্ছে সিপি। আপনি নর্মাল ম্যাপ, অনলাইন বাম্প ম্যাপ কনভার্টার লিখে সার্চ দিন, জেনারেটর লিখে সার্চ দিলে চলে আসবে। ওকে, সো কনসেপ্টটা কি ক্লিয়ার? ম্যাটেরিয়ালের কনসেপ্টটা, ম্যাপিং এর কনসেপ্ট। ওকে, 3টা ম্যাপ ইউজ করলাম। প্রথমটা কালার ম্যাপ, যেটা আমার কালার কন্ট্রোল করবে। আর ইউজ করলাম একটা স্পেক ম্যাপ, যেটা আমার রিফ্লেকশন কোথায় হবে সেটা কন্ট্রোল করবে। আর তারপরে ইউজ করলাম বাম্প ম্যাপ, যেটা আমাকে বলে দিবে সারফেসটা কোথায় উঁচা কোথায় নিচে। 3টা হচ্ছে ম্যাটেরিয়াল ম্যাপ ইউজ করে আমরা রেন্ডারে হিউজ চেঞ্জ নিয়ে আসলাম, ম্যাটেরিয়ালে অনেক রিয়েলিজম নিয়ে আসলাম। ঠিক আছে, সো প্রবলেম আমি যদি মান্থ যেটাকে রিয়েলিস্টিক ভ্যালু করে দিই 0.2 ফাইন ভ্যালু। সো আর কি কি অপশন আছে, মোটামুটি ম্যাটেরিয়াল আমরা বেসিক গুলো আলোচনা করে ফেলছি। আরো কিছু আছে রিফ্রাকশন, যদি এটা গ্লাস অবজেক্ট হইতো তাহলে রিফ্রাকশন লাগতো। আমি যদি রিফ্রাকশন করতে চাই, সাপোজ আমি ট্রান্সপারেন্সি বুস্ট করে দিই, এই ধরেন এটা এখন 0.975। আচ্ছা, ইন্ডেক্স অফ রিফ্রাকশন সেটা হচ্ছে আপনার, এটা একটা ইন্ডেক্স ভ্যালু আছে। সো ডায়মন্ড আপনি যদি মাউস হাভার করেন এখানে বলে দিবে কিসের ভ্যালু কত। ওয়াটারের ভ্যালু 1.33, অ্যালকোহল 1.36, ক্রাউন গ্লাস 1.52। সো সাপোজ এটা একটা গ্লাস বানাতে যাচ্ছি, 1.52 দিয়ে দিলাম। সো এখন যদি রেন্ডার করি, একটু সময় লাগবে যেহেতু রিফ্রাকশন। এবং মজার জিনিস হচ্ছে সে মাপ ম্যাপ স্পেক ম্যাপ সবকিছু ঠিক রাখবে, ওগুলাকে কিছু না করে এটাকে গ্লাস ম্যাটেরিয়ালে কনভার্ট করে দেবে। আমার মাপ ম্যাপটা আপনার অলরেডি দেখা যাচ্ছে যে আছে। নাইসলি আমার হয়ে গেল, আমার গ্লাস টাইপ ম্যাটেরিয়াল করে। সো ইন্ডেক্স অফ রিফ্লেকশন চেঞ্জ করলে এটা লুক চেঞ্জ হয়ে যাবে। সো গ্লাসের ক্ষেত্রে যেহেতু এখন একটা গ্লাস লুক আছে, আমরা যদি ইন্ডেক্স অফ রিফ্লেকশন চেঞ্জ করে দিই, সাপোজ ওয়াটার 1.33, এখন যদি করি, সো ডিফারেন্ট লুক আসবে।
খুবই সাটল বাট ডেফিনেটলি লুক ডিফারেন্ট। মোটামুটি বেসিক প্যারামিটার এগুলাই। আরো কিছু কিন্তু একটা অ্যাডভান্স প্যারামিটার আছে যেগুলো আমরা ক্ষেত্রে বিশেষ ইউজ করি। সো যেটা হচ্ছে আপনার ম্যাট্রিক্স এডিটরে প্রচুর প্র্যাকটিস করতে হবে। বিআরডিএফ, এটা জাস্ট রিফ্লেকশনটা কিরকম হবে এটা কন্ট্রোল করে। এটা ছাড়া আর তেমন কিছু নাই। সো এখন আসেন যে কিছু প্রিসেট আছে ইয়েতে, মেন্টালিতে কিছু প্রিসেট আছে। আপনি যদি প্রিসেটে ক্লিক করেন, এখানে কিছু অবজেক্ট বাই ডিফল্ট দেওয়া আছে, ক্রোম, কপার, থিক গ্লাস, থিন গ্লাস। সো আমি যদি ক্রোম বানাইতে চাই, রিপ্লেস করে দিলাম প্রিসেট থেকে, যে এখন এটা ক্রোম ম্যাটেরিয়াল হয়ে যাবে। সো চকচক করবে একদম ক্রোম, ক্রোমে যেরকম হয়। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার আসলে সো একটা ফার্স্টেড ক্লাসে লুপ হয়ে গেল। সো খুবই সিম্পল। তার মানে আমরা এই কয়েকটা ভ্যালু কন্ট্রোল করি যে কোনো অবজেক্ট, যে কোনো লিটারালি হোয়াট এভার ইউ ওয়ান্ট। শুধুমাত্র ম্যাপের কথা চিন্তা করবো যে ম্যাপ বানাইতে হবে। ম্যাপ থেকে ফার্স্ট আমার ইউভি ঠিক করতে হবে, দেন ইউভি অনুযায়ী ম্যাপ বানাবো। 3 ধরনের ডিফারেন্ট ম্যাপ নিয়ে আসবেন, অ্যাড করে দেবেন, এমনি অবজেক্ট সেই হয়ে যাবে। মানে এটার কোনো উইদাউট এনি ডাউট আপনার অনেক সুন্দর অবজেক্ট চলে আসবে। সো মোটামুটি টেক্সচার এডিটরের বেসিক এটাই। সো একটু প্র্যাকটিস করেন। এটা মানে খুবই সিম্পল, জাস্ট ফটোশপে মানে কাজ করে আপনি ইয়ে করতে পারবেন। সো জাস্ট ফটোশপ দিয়েই আপনি কন্ট্রোল করতে পারবেন কোথায় বাম্প হবে, কোথায় রিফ্লেকশন হবে, কোথায় রিফ্লেকশন হবে। সো মোটামুটি বেসিক এটাই। আরো কিছু টুকিটাকি আছে, এগুলা খুব একটা আপাতত দরকার নেই। বিআরডিএফ, অ্যানাইসোট্রপি, রিফ্রাকশনটা আমরা দেখলাম। মোটামুটি মোটামুটি বেসিক্যালি এগুলাই। সো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত বুঝতে কোনো জায়গায়? কোয়েশ্চেন হচ্ছে কোনো? এটাতে পুরো আমরা যে ইয়েতে আলোচনা করলাম মেটেরিয়াল। ওকে। সো আজকে যেটা করি, আজকে আমরা একটু শর্ট রাখি। আজকে আমার একটু কাজ আছে একটা, খুবই একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সো যেটা হচ্ছে যে আমি একটু আজকে আর্লি শেষ করে দিই। সো প্রবাবলি আমরা নেক্সট ক্লাসে একটু এক্সটেন্ড করলাম, যেহেতু আজকে আমি একটু আর্লি শেষ করে দিচ্ছি। ওকে। সো আমি না কোনো নেক্সট ক্লাসে আমরা যেটা করতে পারি, নেক্সট ক্লাসে আপনারা দেখেন আপনাদের কোনো স্পেসিফিক কোনো জায়গা আছে নাকি যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি মায়ার। সো আমি মানে নিউ শুরু করার আগে আমি চাচ্ছি আপনাদের মায়াটা একটু ক্লিয়ার হয়ে আসুন। যেহেতু মায়াতে আপনারা মানে আমাকে আপনাদের টিচারের সাথে কথা হয়েছে, স্যারের সাথে কথা হয়েছে, উনি বলেছে মায়াটা আপনাদেরকে একটু আগে একটু গ্রো করে দেন, ইয়ে করতে আর কি, যেহেতু মায়াটাতে ইস্যু রয়ে গেছে একটু। So আপনাদের, হ্যাঁ, বোঝা যাচ্ছে না, একটু জোরে বল। বা কোনটা? লাইটিং? আচ্ছা, ঠিক আছে। So আমরা নেক্সট লাইটিং দেখব, অসুবিধা নেই। লাইটিং আসলে খুব শর্ট, লাইটিং 10-15 মিনিটই হয়ে যাবে। লাইটিং এর আসলে কোনো নির্দিষ্ট ইয়ে নাই। লাইটিং এর যেটা আমরা সেটা হচ্ছে আমরা একটু যদি চিন্তা করি, রিয়েল ওয়ার্ল্ড চিন্তা করে করলেই যে লাইটটা কিভাবে পড়ছে, কিভাবে হচ্ছে, একটু এটা চিন্তা করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে তাহলে লাইটিং দেখি। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর কোনো কোশ্চেন তো নাই না? কোশ্চেন আছে কারো? হ্যাঁ, হ্যাঁ, বল। আচ্ছা, আচ্ছা।
আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে এটাই করি। আমরা দুই তিন ধরনের আমরা স্টুডিও সেটআপ দেখি, একটা আমরা একটা এইচডিআর সেটআপ দেখি, আর আমরা একটা সানলাইট সিস্টেম দেখি। So, আমরা নেক্সট ক্লাসে তিনটা লাইটিং সিস্টেম দেখলে মোটামুটি এনিথিং লাইট করতে হবে। তো লাইটিং এর যেটা, সেটা হচ্ছে আমার মানে জাস্ট যে টিপসটা, সেটা হচ্ছে জাস্ট প্র্যাকটিস আর ভিজুয়ালাইজেশন গ্রো করা। আপনি ছবি দেখেন, ছবি দেখে চিন্তা করেন যে এই লাইটটা কিরকম আসছে। আপনি যদি এইটা ফিগার আউট করতে পারেন যে একটা ছবিতে, ন্যাচারাল আপনার একটা ক্যামেরাতে তোলা ছবিতে কোথায় লাইট ছিল, মানে যখন ক্যাপচার করা হয়েছে লাইট সোর্স গুলা কইটা, কোথায় কোথায় আছে, মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্তা। ছবিটা নিয়ে যদি আপনি 10 মিনিট ছবিটার দিকে তাকিয়ে থাকেন, ঠিক আছে, আপনি ইজিলি বুঝতে পারবেন যে লাইট থেকে আসছে। মানে আপনার ছবিটা যদি 10 মিনিট যদি একটা ছবিতে তাকিয়ে থাকেন, আপনি লিটারালি বুঝবেন যে এই ছবিটা লাইট থেকে আসছে। আপনি যদি লাইট গুলা বের করতে পারেন যে কোথেকে আসতেছে, আপনি যদি ওই সিনটা বিল্ড করেন মাথাতে এবং লাইট গুলা জায়গা মতন যদি বসাইতে পারেন, আপনার রেন্ডার মানে লিস্ট 90% ইমেজের মতো চলে আসবে। ঠিক আছে, সো ইটস নট দ্যাট হার্ড। সো আমরা ইনশাল্লাহ এটা দেখবো না নেক্সট ক্লাসে, ঠিক আছে। সো এটাই তাহলে, ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের আবার নেক্সট উইকে দেখা হবে সবার সাথে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।